রাজনৈতিক কারণে 11 বার কারাবরণকারী নেতা এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির মহাসচিব থেকে জনতার মহাসচিব, এমনকি অনেকে তাকে সম্মান দেখিয়ে বাংলাদেশের মহাসচিবও বলেছিলেন। সেই বাংলাদেশের মহাসচিব আজ মহামান্য রাষ্ট্রপতি। আমি যখন কথা বলছি দর্শক, তার জাস্ট 10 মিনিট আগেই বঙ্গভবনে তিনি শপথ নিয়েছেন আনুষ্ঠানিকভাবে। যদিও তার সেই শপথ নেওয়াটা মূলত আনুষ্ঠানিকভাবে গতকালকে যখন নির্বাচন হয় তখন তিনি নির্বাচনে সেখানে অনেকটা নিশ্চিতভাবেই তিনি রাষ্ট্রপতি হচ্ছিলেন, কারণ যেহেতু এটি শুধুমাত্র সংসদ সদস্যদের ভোটেই হয়ে থাকে, কাজেই বিএনপি যেখানে 2/3 আসন আছে সেখানে নিশ্চিতভাবেই বলা গিয়েছিল, বিএনপি যখন মনোনয়ন দেয় বিএনপির মনোনয়ন বোর্ড তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ভবিষ্যতে রাষ্ট্রপতি বঙ্গভবনের দিকেই হেঁটে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই নিয়োগ বিএনপির একদিকে যেমন রাজনৈতিক কৌশল, অন্যদিকে তার এই নিয়োগকে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল পক্ষ থেকেই তাকে একজন সততা, শুভ্রতা, সত্য এবং আপোষহীন একজন রাজনীতিবিদ এবং সর্বোপরি রাজনীতিতে বিশুদ্ধতার প্রতীক হিসেবেই অনেকে দেখছেন। আমাদের এই দন্যতার রাজনীতির যুগে পরিচ্ছন্নতা, সততা, নিষ্ঠা এবং সর্বোপরি কর্মীদের ভালোবাসা, কর্মীদের হয়ে একজন রাজনৈতিক নেতার যে যে গুণাবলী থাকা দরকার তার প্রায় সবগুলোই তিনি ধারণ করেন। তারই তো প্রাপ্য সেই পদে অধিষ্ঠিত হওয়া। বিএনপি সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। আমি তার রাজনৈতিক জীবন, তার উত্থান, এগুলো নিয়ে এই ভিডিওতে খুব একটা বলবো না, কারণ এগুলো আমি এর আগে আরেকটা ভিডিও করেছি দর্শক, আপনারা শুনেছেন। এইখানে আমি মূলত ব্যাখ্যা করব এই ভিডিওতে তার রাষ্ট্রপতি হওয়াতে কিভাবে রাজনীতির বা বিভিন্ন সেক্টরে কিছু গুণগত পরিবর্তন হতে পারে। যদিও অনেকেই সেই 70 অনুচ্ছেদের কথা বলছেন, অনেকে আবার বলছেন তার যে সাংবিধানিক ক্ষমতা, সেই ক্ষমতায় এমনকি অপর আরেকজন প্রার্থী জনাব অলি আহমদ সাহেবও বলেছেন সেই বঙ্গভবনের পাশে যে কয়েকটি মাজার আছে সেটি এবং মসজিদে গিয়ে দোয়া দরুদ করা ছাড়া আসলে তার খুব একটা কাজ নেই। কিন্তু আসলেই কি কাজ নেই নাকি আছে সেটা নির্ভর করবে অনেকটা ব্যক্তি বিশেষের, তার ব্যক্তিত্ব, তার আভিজাত্য, তার রাজনীতির প্রতি প্রজ্ঞা এবং সর্বোপরি দেশ ও জাতির প্রতি তার ভালোবাসা এবং কমিটমেন্টই যে নির্ধারণ করে সেটা কিভাবে হয় আমরা একটু আলোচনা করি দর্শক। আমি আগেই বলছি তার রাজনৈতিক জীবন ইতিহাস নিয়ে খুব একটা এখানে বলবো না। আমি প্রথমেই আমি যদি যারা বলছেন যে মাজার জিয়ারত বা 70 অনুচ্ছেদের কথা বলেন, অনেকে আবার 2024-এর অভ্যুত্থানের পরে অনেকে বলছেন যে ইটস নিড টু বি এ চেক অ্যান্ড ব্যালেন্স ইন বিটুইন দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যারা বলছেন ক্ষমতার ভারসাম্য, আমার অ্যানালাইসিস হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হলে এখানে সংসদীয় গণতন্ত্র থাকে না। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান, প্রশাসনিক ক্ষমতাগুলো তার কাছেই থাকবে। তবে সেই তবেটি আমি আসছি দর্শক। অনেকগুলো বিষয়ে রাষ্ট্রপতির উপর দায়িত্ব অর্পণ করা যেতে পারে। আমি এটাকে ব্যালেন্স, ক্ষমতার ভারসাম্য না বলে দায়িত্ব অর্পণ করা যেতে পারে। যেমন আমাদের দেশের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করেন, বিচারপতি নিয়োগ করেন, কিন্তু সেটা প্রধানমন্ত্রীর পরামর্শে। সেই ক্ষেত্রে হয়তোবা অনেকগুলা সংশোধনী আনা যেতে পারে, তবে এটা নিয়ে আরো বিশদ আলোচনার প্রয়োজন আছে দর্শক। আমি বলছি আরো অনেকগুলো আছে, আর্মি চিফ হতে পারে, ভাইস চ্যান্সেলর, পুলিশ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আরো অনেকগুলা বিষয় থাকতে পারে। তবে বাস্তবতার প্রেক্ষাপটে এক এক দেশের কীরকম পদ্ধতি চালু আছে ওইটার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যে অঞ্চলে যে ভৌগোলিক সীমানায় রাজনীতি করছেন ওইখানকার রাজনীতির আপনার পারসেপশন বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে 70 অনুচ্ছেদে, যে যদি সংসদ সদস্যদের নিজ দলের বাহিরে গিয়ে ভোট দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে অনেকেই এই সমালোচনাটা করছেন। অন্তত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি এইরকম কোনোই সম্ভাবনা নেই। এই 70 অনুচ্ছেদের কথাই যদি বললাম দর্শক, এখানে বলা হচ্ছে যে অর্থ বিল বা এখন মনে করেন যে এই যে সংসদটা আছে এই সংসদে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপি, এখানে কোনো সম্ভাবনা নেই। হয়তো 20 জন 25 জন সংসদ যদি কোনো কারণে, আমি বলছি কোনো কারণে অন্য পক্ষে ভোট দিয়েও দেন বা এটার কোনোই সম্ভাবনা নাই।
কিন্তু যখন সমস্যাটা হবে, ধরেন খুব মার্জিনাল বুটে একটা সরকার ক্ষমতায় থাকলো, 5 জন বা 10 জন এমপির ডিফারেন্স বা 2 জন 3 জনের ডিফারেন্সও হতে পারে, সেই ক্ষেত্রে এটা একটা আনস্টেবিলিটি দেখা দিতে পারে। 70 অনুচ্ছেদের কথা যেটা বলা হচ্ছে, এবং সেখানে যখন আলোচনা হয় 70 অনুচ্ছেদ নিয়ে বলা হয়েছিল যে অর্থ বিল এবং জাতীয় নিরাপত্তা ইস্যু, এই জাতীয় নিরাপত্তা ইস্যুটা আসলে অনেক বড় ব্যাপার দর্শক। যেমন লেটস সে ফর এক্সাম্পল, জনাব তারেক রহমান সাহেব এখন ভারতে সফরে যাবেন, তিনি কি যাবেন কি যাবেন না এটা নিয়ে সংসদে ডিবেট হতে পারে। তখন বিরোধী দলের পক্ষ থেকে যদি এমন যুক্তি দেখানো হয় যে ওখানে গেলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, বা তারা কি করলেন, সেখানে যেতে দিলেন না, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন, বা এই যে রাষ্ট্রপতি নির্বাচনেও মনে করেন তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন, তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচন হবে না? বা তারেক রহমান সাহেব তার ফরেন পলিসি রক্ষা করতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার সরকারের নেওয়া গৃহীত কর্মসূচিগুলোকে তিনি সামনে নিতে, তিনি কি সিদ্ধান্ত নিতে পারবেন না? কাজেই 70 অনুচ্ছেদ নিয়ে যেটা আসলে বলা হচ্ছে, হ্যাঁ অর্থ বিলের এটা তো ঠিকই আছে, আরও অনেকগুলা বিষয় এখানে ইনক্লুড থাকতে হবে। তবে এই বর্তমানে যে 70 অনুচ্ছেদ আছে সেটা মেনেই মূলত রাষ্ট্রপতি নির্বাচনটা হয়েছে। অবশ্যই 70 অনুচ্ছেদ সংশোধন হতেও দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে কোনো সম্ভাবনাই ছিল না, আমি আবারও বলছি। এখন তাহলে কি কি ক্ষমতা আমরা দিতে পারি 70 অনুচ্ছেদে সংসদের উপর? মনে করেন আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, বাণিজ্য চুক্তিটা, সেই চুক্তি যদি মনে করা হয় যে বা কোনো সংসদ সদস্য তার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে মনে করেন এটি রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে না, সেক্ষেত্রে তারা দিতে পারবেন কিনা, এটা আসলে অনেক বিশদ আলোচনা। এবং আমি এই 70 অনুচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কেয়ারফুলি বলতে চাই দর্শক, 70 অনুচ্ছেদ কিংবা এই জাতীয় অনুচ্ছেদ আনার আগে একটু যদি আমরা ব্রিটেনের দিকে তাকাই, ব্রিটেনে গত 10 বছরে সম্ভবত 7 জন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছেন। গণতন্ত্রের অর্থ অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বিচক্ষণতা এবং দক্ষতা কতটুকু আমরা অর্জন করতে পেরেছি বা আমাদের ম্যাচুরিটি লেভেলটা কতটুকু গ্রো হয়েছে সেটাও বিবেচনায় নিয়ে আসতে হবে। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দারিদ্র্যপীড়িত এবং যেখানে খুব সহজেই হয়তো বা দেখা যাবে খুব মার্জিনাল বুটে সংখ্যায় যদি একটি সরকার ক্ষমতায় থাকে 5 জন 10 জন, অন্য পক্ষ কি করলো, অর্থের বিনিময়ে হয়তো এদেরকে বা কোনো পদের লোভে দেখা গেল হয়তো বা এই জায়গায় বিক্রিও করে দিতে পারে, এটি হতেই পারে। কাজে এটা নিয়ে আরো বিশদ আলোচনা হতে পারে। তবে কিছু সংসদ সদস্য অবশ্য ভোট দিতে আসেননি, যেমন রুমিন ফারানা। সেখানে তার কি স্বার্থ ছিল, সেখানে একটা হতে পারে যে তিনি মনে করেছেন যে আমি ভোট দিলেও যে ফলাফল হবে, না দিলেও সেই ফলাফল হবে, কাজেই আমার ভোট দেওয়া থেকে বিরত থাকাই ভালো। কিংবা তিনি এটাও মনে করতে পারেন যে এখানে 70 অনুচ্ছেদ নিয়ে আমি যদি এখন ভোট দিতে যাই, তাহলে 70 অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে বা আমরা যেটা আলোচনা করেছি সেটার বিপক্ষে হয়তো মানুষ কথা বলা শুরু করবে। তিনি আসলে কোন সুপ্ত বাসনা তার ছিল নাকি উপ্ত ছিল, আমি সুপ্ত বলছি না দর্শক, সুপ্ত বা উপ্ত যেটাই হোক, বা তার জাগ্রত কিংবা ভিতরে কি আছে সেটা আমরা জানি না। তবে যেহেতু এটার কোনো পরিবর্তন হবে না, হয়তোবা তিনি সেই বিবেচনায় ভোটদানের বিরত ছিলেন। আরও কয়েকজন সদস্য ছিলেন বাইরে, তারাও ভোট দিতে পারেননি। আর এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে জামায়াতে ইসলামী কেন ডক্টর অলিকে নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী করলো, যেখানে প্রার্থী নিজেই বলছেন যে প্রেসিডেন্টের মাজার জিয়ারত আর মসজিদে গিয়ে দোয়া দুরুদ করা ছাড়া আর কিছুই নেই। জামায়াত হয়তো এটা তাদের দুইটা জিনিস হতে পারে, এক হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল হিসাবে তারা আলোচনায় থাকা যে তারা গণতান্ত্রিক, আমি পজিটিভটাই আগে বলছি, যে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা তারা করতে চান, সেটা করেছেন। দ্বিতীয় যেটা হতে পারে, তারা হয়তোবা পরিকল্পিতভাবেই তাদের যেহেতু মুক্তিযুদ্ধের রাজনৈতিক অবস্থান নিয়ে এক ধরনের সমালোচনা আছে, তারা হয়তোবা পরিকল্পিতভাবে অলিকে প্রার্থী করেছেন, কারণ যেহেতু অলির মুক্তিযুদ্ধে অবদান আছে, তাকে প্রার্থী করলে হয়তোবা তাদের যে কালিমা আছে সেটাকে লেপনের জন্য বা মিডিয়ার কাছে, জনগণের কাছে এক ধরনের নিজেকে উপস্থাপন করবেন যে তারাও মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেন। এই ধরনের একটা চিন্তা তাদের থাকতেও পারে। এটাও সুপ্ত না উপ্ত আমি জানি না দর্শক। এখন আসেন তাহলে, এই অনেকেই বলছেন যে এই প্রথমবার সরাসরি প্রতিযোগিতা হয়ে ভোট হয়ে নির্বাচন হলো না, এই কথাটা আসলে ঠিক নয়। আপনাদের মনে আছে সেই 91-এ বিএনপি যখন রাষ্ট্রপতি নির্বাচন করে, তখন আওয়ামী লীগ বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। কাজে এটা একেবারেই যে নতুন হয়েছে তা কিন্তু নয়, এটা এর আগেও হয়েছে। যাই হোক দর্শক, আমি বলছিলাম যে
বিএনপির এটা কৌশলগতভাবে তাদের সঠিক সিদ্ধান্ত কিনা। ইয়েস, উইদাউট এনি হ্যাসিটেশন এন্ড উইদাউট এনি প্রিজুডাইস আমি যেটা বলতে পারি যে বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসাবে পিক আপ করাটা অত্যন্ত বিচক্ষণ একটি সিদ্ধান্ত হয়েছে। এখন তাকে রাষ্ট্রপতি করলে কি পরিবর্তন হতে পারে? এই যে আমি একটু আগে বলছিলাম দর্শক যে অনেকগুলা পদের নিয়োগ তার হাতে দেওয়া হতে পারে। দ্বিতীয়ত যে হতে পারে একটা ব্যক্তি ইমেজের উপর অনেকগুলো বিষয় নির্ভর করে। মির্জা ফখরুল একজন নাট্যকার ছিলেন, নাট্যাভিনেতা ছিলেন, তিনি নিজেও লিখেছেন, অভিনয়ও করেছেন এবং সর্বোপরি তা একজন সংস্কৃতিমনা, একজন পরিচ্ছন্ন শিক্ষকতা পেশার মানুষ। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে আমাদের যে এক ধরনের পারসেপশন সৃষ্টি হয়েছে যে মৌলবাদ কিংবা সাম্প্রদায়িকতা কিংবা জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে তিনি একটি গণতান্ত্রিক আবহ সৃষ্টি করতে পারেন এবং তার এই নিয়োগটা আমি মনে করি রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক আধুনিক প্রগতিশীল রাষ্ট্র হিসাবে পরিচিতি দিতে অনেকটাই সহায়ক হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি দর্শক। এখন রাজনীতিবিদদের আবার কিন্তু ভাবুক বা হলে হবে না, বাস্তববাদী হতে হবে। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তি। এখানে আবার কিছু সমালোচনা আছে যে তিনি তো রাজনৈতিক ব্যক্তি না হয়ে যদি সম্পূর্ণ নিরপেক্ষ একজন ব্যক্তি রাষ্ট্রপতি হতেন। এই যে আমি একটু আগে বললাম দর্শক যে বাংলাদেশের পারসেপশন অনুযায়ী সেখানে একেবারেই অরাজনৈতিক ব্যক্তির পক্ষ রাজনীতিবিদের মধ্য থেকেই পরিচ্ছন্ন এবং সততা ও শুভ্রতার প্রতীক আমি যদি বলি মির্জা ফখরুলকে, তাকে চয়েস করাটা বিএনপির অনন্য একটি ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমি কনক্লুশন টানতে চাই অন্তত পক্ষে। এখন কি প্রত্যাশা করি আমরা তার সাথে, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক একটু। আমার প্রত্যাশা হচ্ছে মির্জা ফখরুল কোন পজিশনে থাকবেন, কিভাবে কাজ করবেন, মহামান্য রাষ্ট্রপতির তার উপর যে অর্পিত দায়িত্ব প্লাস রাষ্ট্রকে ওভারঅল একটি কোয়ালিটি সম্পন্ন সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি বা সামনের দিকে আমরা যেতে চাই, এই ধরনের একটি ধারণা দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠানে ব্যক্তির ইমেজ কিন্তু একটি বড় ধরনের ফ্যাক্টর হিসাবে কাজ করে। ইয়েস, উইদাউট এনি ডাউট মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিঃসন্দেহে একজন উঁচু মাপের মানুষ। তার ব্যক্তিত্ব, তার আভিজাত্য, তার কথা বলার স্টাইল, মিউচুয়াল রেসপেক্ট এবং সর্বোপরি সকলকে নিয়ে চলার তার যে এক ধরনের ঐকান্তিক প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। তিনি বিএনপির মহাসচিব থেকে হয়ে উঠেছেন বাংলাদেশের মহাসচিবে। সেই বাংলাদেশের মহাসচিবই এখন বঙ্গভবনের মর্যাদা রক্ষা করবেন মহামান্য রাষ্ট্রপতি হিসাবে। বাংলাদেশের মহাসচিব মহামান্য রাষ্ট্রপতি, তিনি সেটা রক্ষা করবেন। তবে সেই ক্ষেত্রে বিএনপিকে বাদ দিয়ে কি করতে পারবেন? আমার অ্যানালাইসিস হচ্ছে না, কারণ যেহেতু তিনি বিএনপির সংসদীয় রাজনৈতিক দলের বুথে নির্বাচিত হয়েছেন, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ইয়েস, বিএনপির সাথে সমন্বয় করে বিএনপির যে নীতিটা, যে প্রিন্সিপাল সবার আগে বাংলাদেশ, সেই 31 দফার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমান ঘোষিত যে কর্মসূচি চলমান আছে সেটার সাথে সামঞ্জস্য রেখেই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার মতো একজন, আমি আবারও বলছি শব্দগুলা, পরিচ্ছন্নতা, সততা, শুভ্রতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক বাংলাদেশের মহাসচিব থেকে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। আবারও তার আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি এখন আনুষ্ঠানিকভাবেই রাষ্ট্রপতি। শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা। মে আল্লাহ গিভ ইউ গুড হেলথ,